আচ্ছা গোলাম, এভাবেই কি আমাদের সংসার চলবে? তুমি নিশ্চয় আমাকে পর মনে করো, তাই না? না না ম্যাডাম, কি কইতেছেন? আপনি আমার বিয়ে করে স্ত্রী। আবার ম্যাডাম? আবার আপনি? সরি সরি। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে, ওয়াইফকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াতে? ইচ্ছা তো কত কিছুই করে, ওই কপাল কি আর আমার আছে? শোনো গোলাম, এখন থেকে বাইরে গিয়ে কোথাও কোনো বাহাদুরি দেখানোর দরকার নেই। সবাইকে বলবে তুমি গোলাম, সে যাচ্ছে যে সবাইকে ভয় দেখাতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনছো। কোনো দরকার নেই এসব বাহাদুরির। না বাবা, মাঝে মাঝে বাহাদুরের দরকার আছে। আমি বলেছি কোনো বাহাদুরি করার দরকার নেই। সরি সরি, বিশ্বাস করেন আমি পানিতে বিশ্বাস মিশাই নাই, বিশ্বাস করেন। আমি জানি। তুমি বিষ মিশাও, ওই ঋষভ মিশেছে। রিশাদ ভাই পানিতে বিষ মিশাতে যাবো কেন? হ্যাঁ তো জানতো যে এই পানিটা আমি আপনার লেগে আনতেছিলাম। সম্পত্তির জন্য? ঋষাদ খুব ভালো করে জানে আমাকে পথ থেকে সরাতে পারলে সে আমার সমস্ত সম্পত্তি ভোগ করতে পারবে। কখনো ভেবেছেন ভাগ্য মানুষকে কিভাবে এক মুহূর্তে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে? আবার সেই একই ভাগ্য কিভাবে হঠাৎ করে ফকিরকে রাজায় পরিণত করে দিতে পারে? আজকের পর্বটা দেখার পর মনে হলো এই গল্পটা আসলে ভাগ্যের এক অদ্ভুত খেলা, যেখানে প্রতিটা মোড়েই লুকিয়ে আছে চমক। চলুন আজকে আমরা গভীরভাবে বিশ্লেষণ করি এই পর্বের ঘটনা প্রবাহ, আর একসাথে অনুমান করি সামনে কি অপেক্ষা করছে। এই পর্বের শুরুতেই আমরা দেখলাম এক ভয়ঙ্কর অতীতের পুনরাবৃত্তি। কিভাবে এক রাতে, এক মুহূর্তে একজন প্রভাবশালী মানুষের পুরো জীবন বদলে গেল। রাস্তার মাঝখানে সেই পরিকল্পিত দুর্ঘটনা, গাড়ির কাঁচ ভাঙার শব্দ, রক্তের দাগ, এই দৃশ্যগুলো যখন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় তখন দর্শক হিসেবে আমরাও যেন সেই মুহূর্তের আতঙ্কটা অনুভব করতে পারি। এই ধরনের নাটকীয় উপস্থাপনা গল্পের টান টান ভাবটা ধরে রাখতে বিশেষভাবে সাহায্য করে। এখন চলুন একটু বিশ্লেষণ করি কেন এই দুর্ঘটনার দৃশ্যটা এত গুরুত্বপূর্ণ। এটা শুধু অতীতের একটা ঘটনা দেখানো না, এটা আসলে পুরো গল্পের ভিত্তি। এই একটা রাতের ঘটনার উপর দাঁড়িয়ে আছে পুরো নাটকের কাঠামো। একজন মানুষের হারানো পরিচয়, তার পরিবারের কষ্ট, তার শত্রুর ষড়যন্ত্র, আর একটা নতুন ভালোবাসার জন্ম। এত কিছু একটা মাত্র ঘটনার সূত্র ধরে মনে তোলা সহজ কাজ নয়, কিন্তু এই গল্পে সেটা বেশ দক্ষতার সাথে করা হয়েছে। আজকের পর্বে আরেকটা বিষয় লক্ষণীয়, তা হলো পারিবারিক টানাপোড়েন। ঋতুর পরিবারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা শুধু একটা পরিবারের সমস্যা না, বরং এটা দেখায় কিভাবে একটা ভুল ধারণা বা একটা অন্যায় সিদ্ধান্ত পুরো পরিবারকে অস্থির করে দিতে পারে। ঋতুর কান্না, তার জিদ, তার পরিবারের প্রতি ক্ষোভ, এই সব কিছু আমাদের বলে দেয় যে ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন সে সমাজের বাধা, পরিবারের চাপ, এমনকি নিজের ভবিষ্যতের ঝুঁকি নিয়েও পিছপা হয় না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সামনে কি ঘটতে পারে তার বিশ্লেষণ। আমার পর্যবেক্ষণ অনুযায়ী আগামী পর্বে তিনটে বড় ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। প্রথম সম্ভাবনা হলো সেই সাধারণ মানুষটার ভেতরে লুকিয়ে থাকা আসল পরিচয়ের সম্পূর্ণ জাগরণ। এই পর্বের শেষে আমরা যে ইঙ্গিত দেখলাম, তার কথা বলার ভঙ্গি বদলে যাওয়া, তার চোখের দৃষ্টিতে নতুন এক তীক্ষ্ণতা, তার শরীরী ভাষায় হঠাৎ আত্মবিশ্বাসের ছাপ, এগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার হারানো স্মৃতি এবার সত্যিই ফিরে আসছে।
যখন এটা সম্পূর্ণ হবে তখন গল্পের পুরো গতিপথ বদলে যাবে। একজন সাধারণ কাজের মানুষ থেকে সে হঠাৎ করেই হয়ে উঠবে সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন। এই রূপান্তরের মুহূর্তটা নিঃসন্দেহে গল্পের সবচেয়ে বড় আবেগঘন দৃশ্য হতে চলেছে। দ্বিতীয় সম্ভাবনা হলো তার আসল পরিচয় জানার পর ঋতুর প্রতিক্রিয়া কেমন হবে। ভাবুন তো, যে মেয়েটা একজন সাধারণ কাজের মানুষকে ভালোবেসেছে, তার সামনে যখন হঠাৎ করে দাঁড়াবে সমাজের এক প্রভাবশালী প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তখন তার মনে কি চলবে? সে কি ভাববে তার ভালোবাসা এতদিন একটা মিথ্যের উপর দাঁড়িয়েছিল, নাকি সে বুঝবে যে ভালোবাসা কোনো পরিচয় বা অবস্থানের উপর নির্ভর করে না? এই মুহূর্তটা গল্পের সবচেয়ে জটিল আবেগময় দৃশ্যগুলোর একটা হতে পারে, কারণ এখানে একদিকে থাকবে ঋতুর নিঃস্বার্থ ভালোবাসা, আর অন্যদিকে থাকবে তার পুরনো পারিবারিক সম্পর্ক আর দায়িত্ব। তৃতীয় এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ সম্ভাবনা হলো ভিলেনের পতনের সূচনা। যে ব্যক্তি এই পুরো দুর্ঘটনার নেপথ্যে কাজ করেছে, তার আসল উদ্দেশ্য আর পরিকল্পনা এবার একে একে সবার সামনে উন্মোচিত হতে শুরু করবে। যখন সেই মানুষটা তার সম্পূর্ণ ক্ষমতা আর প্রভাব নিয়ে ফিরে আসবে, তখন প্রতিশোধের আগুন কিভাবে জ্বলে উঠবে তা দেখার মতো হবে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, প্রতিশোধ কি সবসময় ন্যায় বিচার নিয়ে আসে, নাকি এটা আরো নতুন সমস্যার জন্ম দেয়? এই প্রশ্নের উত্তরই হয়তো গল্পের শেষ অধ্যায়ে লুকিয়ে আছে। এই তিনটে সম্ভাবনা ছাড়াও আর একটা বিষয় আমার মনোযোগ কেড়েছে, তা হলো ফাতেমার চরিত্রের ভবিষ্যৎ গতিপথ। যে মহিলা নিজের ভুলের জন্য এখন অনুতপ্ত, সে কি তার স্বামীকে ফিরে পাওয়ার পর সম্পূর্ণ ক্ষমা পাবে, নাকি অতীতের সেই সিদ্ধান্তের ছায়া তাদের সম্পর্কে চিরকাল থেকে যাবে? এই প্রশ্নটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না, কারণ একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর তা আবার আগের মতো জোড়া লাগানো সহজ কাজ না, বিশেষ করে যখন মাঝখানে এত বড় একটা বিশ্বাসঘাতকতা ঘটে গেছে। গল্পের এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে লেখক এবং পরিচালক দুজনেই দর্শকদের একটা নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করাতে চাইছেন। ক্ষমতা, টাকা আর সামাজিক অবস্থান কি সত্যিই একজন মানুষের আসল পরিচয়, নাকি একজন মানুষের আসল পরিচয় তার ভালোবাসা, তার সততা আর তার সম্পর্কের গভীরতায় লুকিয়ে থাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো আমরা পৌঁছে যাব এই গল্পের চূড়ান্ত পরিণতিতে। এতক্ষণ যা আলোচনা করলাম তার ভিত্তিতে বলা যায় আগামী পর্বগুলো হতে চলেছে এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একদিকে থাকবে প্রতিশোধের আগুন, অন্যদিকে থাকবে ভালোবাসার পরীক্ষা, আর মাঝখানে থাকবে একজন মানুষের নিজের পরিচয় খুঁজে পাওয়ার সংগ্রাম। এই তিনটি উপাদান যখন একসাথে মিশে যাবে, তখন গল্পটা নিঃসন্দেহে দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটে যাবে। শেষ করার আগে একটা কথা বলতে চাই, এই ধরনের গল্প আমাদের শুধু বিনোদন দেয় না, বরং আমাদের ভাবতে বাধ্য করে জীবনের গভীর কিছু সত্য নিয়ে। ভালোবাসা, বিশ্বাস, অনুশোচনা আর প্রতিশোধ, এই সব কিছু মিলিয়েই তো তৈরি হয় আমাদের জীবনের আসল গল্প। চলুন এবার একটু কথা বলি নাটকের নির্মাণ শৈলী নিয়ে। এই ধরনের পারিবারিক নাটকে সাধারণত একটা নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়। নায়ক বিপদে পড়ে, নায়িকা তার পাশে দাঁড়ায়, ভিলেন ষড়যন্ত্র করে, আর শেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই গল্পটা সেই সাধারণ ছকের বাইরে গিয়ে একটা গভীর মনস্তাত্ত্বিক স্তর যোগ করেছে। এখানে নায়কের সবচেয়ে বড় সংগ্রাম বাইরের কোনো শত্রুর সাথে না, বরং নিজের ভেতরের বিভ্রান্তির সাথে। এই অভ্যন্তরীণ সংঘাতই গল্পটাকে অন্য সব সাধারণ নাটক থেকে আলাদা করে তুলেছে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, স্মৃতি ফিরে পাওয়ার পর মানুষটার আচরণ কেমন হবে? এটা একটা চমৎকার মনস্তাত্ত্বিক প্রশ্ন, কারণ 2 বছর ধরে সে একটা সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করেছে। সে শিখেছে সাধারণ মানুষের কষ্ট কী, পরিশ্রমের মূল্য কী, আর নিঃস্বার্থ ভালোবাসা কেমন হয়। এই অভিজ্ঞতাগুলো তার আসল পরিচয় ফিরে পাওয়ার পরও কি তার মধ্যে থেকে যাবে, নাকি পুরনো ক্ষমতার অহংকার তাকে আবার গ্রাস করে ফেলবে? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে গল্পের চূড়ান্ত বার্তা। আর একটা সম্ভাবনার কথা বলি, যা নিয়ে আমার মনে বিশেষ কৌতূহল আছে। যখন সেই মানুষটা তার আসল পরিচয় নিয়ে ফিরবে, তখন তাকে একই সাথে দুটো জগতের মানুষের মুখোমুখি হতে হবে। একদিকে তার অতীতের জগতের মানুষ, যারা তাকে ক্ষমতাবান ব্যবসায়ী হিসেবে চেনে, আর অন্যদিকে ঋতুর জগতের মানুষ, যারা তাকে চেনে একজন সাধারণ বিনয়ী কাজের মানুষ হিসেবে। এই 2 জগতের সংঘর্ষ থেকেই তৈরি হবে গল্পের সবচেয়ে আকর্ষণীয় নাটকীয় মুহূর্তগুলো।
এবার একটু বিশ্লেষণ করি প্রতিশোধের প্রসঙ্গ নিয়ে। আমাদের সমাজে প্রতিশোধকে প্রায়ই ন্যায় বিচারের সমার্থক হিসেবে দেখানো হয়, কিন্তু বাস্তবে প্রতিশোধ নেওয়ার পরও কি প্রকৃত শান্তি পাওয়া যায়? এই গল্পে যখন সেই মানুষটা তার শত্রুর মুখোমুখি হবে, তখন সে কি শুধু প্রতিশোধের আগুনে জ্বলবে, নাকি সে বুঝতে পারবে যে প্রকৃত জয় হলো নিজের মানবিকতা বজায় রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা? এই দার্শনিক প্রশ্নটা গল্পের গভীরতা আরও বাড়িয়ে তোলে। এখন চলুন একটু ভাবি দর্শকের মনস্তত্ত্ব নিয়ে। কেন আমরা এই ধরনের গল্পের প্রতি এত আকৃষ্ট হই? আমার মনে হয় এর কারণ হলো আমরা সবাই কোনো না কোনোভাবে নিজেদের জীবনে অন্যায়ের শিকার হওয়ার ভয় পাই, আর একই সাথে আমরা চাই যে ন্যায় বিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হোক। এই গল্প আমাদের সেই আশা আর ভয় দুটোকেই স্পর্শ করে, আর তাই আমরা প্রতিটা পর্বে নতুন উত্তেজনা নিয়ে অপেক্ষা করি। আরও একটা বিষয় বিশ্লেষণ করা দরকার, তা হলো নারী চরিত্রগুলোর শক্তিশালী উপস্থাপনা। ঋতু, ফাতেমা আর শাশুড়ি, এই তিনজন নারী চরিত্রই আলাদা আলাদা ধরনের শক্তি বহন করে। ঋতুর শক্তি তার নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসে, ফাতেমার শক্তি তার অনুশোচনা থেকে শেখার ক্ষমতায়, আর শাশুড়ির শক্তি তার প্রজ্ঞা আর ক্ষমাশীলতায়। এই তিন ধরনের নারী শক্তির সহাবস্থান গল্পটাকে আরও সমৃদ্ধ করে তুলেছে। শেষ বিশ্লেষণ হিসেবে বলতে চাই, এই গল্পটা আসলে একটা রূপক। জীবনের প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে নিজের হারানো পরিচয় খুঁজে বেড়ায়। কেউ খোঁজে সামাজিক স্বীকৃতির মধ্যে, কেউ খুঁজে ভালোবাসার মধ্যে, আর কেউ খুঁজে নিজের ভুল শুধরানোর মধ্যে। এই সার্বজনীন সংগ্রামই এই নাটকটাকে এত মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছে। এবার একটু ভাবি ভিলেনের মনস্তত্ত্ব নিয়ে। প্রায়ই আমরা ভিলেন চরিত্রকে শুধু খারাপ হিসেবে দেখি, কিন্তু প্রশ্ন হলো এই মানুষটা কেন এত নিষ্ঠুর হয়ে উঠল? তার পিছনে নিশ্চয়ই কোনো অতীত ঘটনা, কোনো ব্যর্থতা বা কোনো ক্ষমতার লোভ কাজ করছে। যদি আগামী পর্বগুলোতে তার অতীতের কিছু অংশ প্রকাশ পায়, তাহলে গল্পটা আরও গভীর মাত্রা পাবে, কারণ তখন আমরা বুঝতে পারবো যে ভালো আর মন্দের মাঝের সীমারেখা আসলে ততটা স্পষ্ট না যতটা আমরা ভাবি। আরেকটা সম্ভাবনার কথা বলি, যা নিয়ে আমার বিশেষ আগ্রহ আছে। যখন সেই মানুষটার আসল পরিচয় সবার সামনে আসবে, তখন সমাজ আর গণমাধ্যমের প্রতিক্রিয়া কেমন হবে? একজন নিখোঁজ ব্যবসায়ী হঠাৎ ফিরে আসলে তার ব্যবসায়িক সাম্রাজ্যে কী পরিবর্তন আসবে? তার প্রতিষ্ঠানের কর্মচারীরা, তার ব্যবসায়িক অংশীদাররা কিভাবে তাকে গ্রহণ করবে? এই বিষয়গুলো হয়তো গল্পের মূল কেন্দ্রবিন্দু না, কিন্তু এগুলো গল্পের বাস্তবতাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। চলুন এবার একটু কথা বলি গল্পের গতি নিয়ে। 14টা পর্ব পার হয়ে যাওয়ার পরেও গল্পের মূল রহস্য এখনও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি। এটা একদিক থেকে দর্শকদের ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু অন্যদিকে এটাই প্রমাণ করে যে গল্পটা কতটা যত্ন সহকারে স্তরে স্তরে সাজানো হয়েছে। প্রতিটা পর্ব নতুন কিছু তথ্য দেয়, কিন্তু সম্পূর্ণ সত্যি এখনও লুকিয়ে রাখা হয়েছে, যা দর্শকদের আগ্রহ ধরে রাখার একটা কার্যকর কৌশল। শেষ করার আগে বলি, এই গল্পের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটা আমাদের একই সাথে আশাবাদী আর সতর্ক করে তোলে। আশাবাদী এই কারণে যে ভালোবাসা আর সততা শেষ পর্যন্ত জয়ী হতে পারে বলে বিশ্বাস জাগায়, আর সতর্ক এই কারণে যে ক্ষমতা আর অহংকার কীভাবে একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে তা দেখিয়ে দেয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ঋতু কি তার ভালোবাসার মানুষের আসল পরিচয় জানার পরও তাকে আগের মতোই ভালোবাসবে, নাকি এই সত্যি তাদের সম্পর্কে নতুন এক জটিলতা নিয়ে আসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কখনো ভেবেছেন ভাগ্য মানুষকে কিভাবে এক মুহূর্তে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে? আবার সেই একই ভাগ্য কিভাবে হঠাৎ করে ফকিরকে রাজায় পরিণত করে দিতে পারে? আজকের পর্বটা দেখার পর মনে হলো এই গল্পটা আসলে ভাগ্যের এক অদ্ভুত খেলা, যেখানে প্রতিটা মোড়েই লুকিয়ে আছে চমক। চলুন আজকে আমরা গভীরভাবে বিশ্লেষণ করি এই পর্বের ঘটনা প্রবাহ, আর একসাথে অনুমান করি সামনে কি অপেক্ষা করছে। এই পর্বের শুরুতেই আমরা দেখলাম এক ভয়ঙ্কর অতীতের পুনরাবৃত্তি। কিভাবে এক রাতে, এক মুহূর্তে একজন প্রভাবশালী মানুষের পুরো জীবন বদলে গেল। রাস্তার মাঝখানে সেই পরিকল্পিত দুর্ঘটনা, গাড়ির কাঁচ ভাঙার শব্দ, রক্তের দাগ, এই দৃশ্যগুলো যখন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়, তখন দর্শক হিসেবে আমরাও যেন সেই মুহূর্তের আতঙ্কটা অনুভব করতে পারি।
এই ধরনের নাটকীয় উপস্থাপনা গল্পের টান টান ভাবটা ধরে রাখতে বিশেষভাবে সাহায্য করে। এখন চলুন একটু বিশ্লেষণ করি কেন এই দুর্ঘটনার দৃশ্যটা এত গুরুত্বপূর্ণ। এটা শুধু অতীতের একটা ঘটনা দেখানো না, এটা আসলে পুরো গল্পের ভিত্তি। এই একটা রাতের ঘটনার উপর দাঁড়িয়ে আছে পুরো নাটকের কাঠামো। একজন মানুষের হারানো পরিচয়, তার পরিবারের কষ্ট, তার শত্রুর ষড়যন্ত্র আর একটা নতুন ভালোবাসার জন্ম। এত কিছু একটা মাত্র ঘটনার সূত্র ধরে বুনে তোলা সহজ কাজ নয়, কিন্তু এই গল্পে সেটা বেশ দক্ষতার সাথে করা হয়েছে। আজকের পর্বে আরেকটা বিষয় লক্ষণীয়, তা হলো পারিবারিক টানাপোড়েন। ঋতুর পরিবারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা শুধু একটা পরিবারের সমস্যা না, বরং এটা দেখায় কিভাবে একটা ভুল ধারণা বা একটা অন্যায় সিদ্ধান্ত পুরো পরিবারকে অস্থির করে দিতে পারে। ঋতুর কান্না, তার জিদ, তার পরিবারের প্রতি ক্ষোভ, এই সব কিছু আমাদের বলে দেয় যে ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন সে সমাজের বাধা, পরিবারের চাপ, এমনকি নিজের ভবিষ্যতের ঝুঁকি নিয়েও পিছপা হয় না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সামনে কি ঘটতে পারে তার বিশ্লেষণ। আমার পর্যবেক্ষণ অনুযায়ী আগামী পর্বে 3টে বড় ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। প্রথম সম্ভাবনা হলো সেই সাধারণ মানুষটার ভেতরে লুকিয়ে থাকা আসল পরিচয়ের সম্পূর্ণ জাগরণ। এই পর্বের শেষে আমরা যে ইঙ্গিত দেখলাম, তার কথা বলার ভঙ্গি বদলে যাওয়া, তার চোখের দৃষ্টিতে নতুন এক তীক্ষ্ণতা, তার শরীরী ভাষায় হঠাৎ আত্মবিশ্বাসের ছাপ, এগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার হারানো স্মৃতি এবার সত্যিই ফিরে আসছে। যখন এটা সম্পূর্ণ হবে তখন গল্পের পুরো গতিপথ বদলে যাবে। একজন সাধারণ কাজের মানুষ থেকে সে হঠাৎ করেই হয়ে উঠবে সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন। এই রূপান্তরের মুহূর্তটা নিঃসন্দেহে গল্পের সবচেয়ে বড় আবেগঘন দৃশ্য হতে চলেছে। দ্বিতীয় সম্ভাবনা হলো তার আসল পরিচয় জানার পর ঋতুর প্রতিক্রিয়া কেমন হবে। ভাবুন তো, যে মেয়েটা একজন সাধারণ কাজের মানুষকে ভালোবেসেছে, তার সামনে যখন হঠাৎ করে দাঁড়াবে সমাজের এক প্রভাবশালী প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তখন তার মনে কি চলবে? সে কি ভাববে তার ভালোবাসা এতদিন একটা মিথ্যের উপর দাঁড়িয়েছিল, নাকি সে বুঝবে যে ভালোবাসা কোনো পরিচয় বা অবস্থানের উপর নির্ভর করে না? এই মুহূর্তটা গল্পের সবচেয়ে জটিল আবেগময় দৃশ্যগুলোর একটা হতে পারে, কারণ এখানে একদিকে থাকবে ঋতুর নিঃস্বার্থ ভালোবাসা আর অন্যদিকে থাকবে তার পুরনো পারিবারিক সম্পর্ক আর দায়িত্ব। তৃতীয় এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ সম্ভাবনা হলো ভিলেনের পতনের সূচনা। যে ব্যক্তি এই পুরো দুর্ঘটনার নেপথ্যে কাজ করেছে তার আসল উদ্দেশ্য আর পরিকল্পনা এবার একে একে সবার সামনে উন্মোচিত হতে শুরু করবে। যখন সেই মানুষটা তার সম্পূর্ণ ক্ষমতা আর প্রভাব নিয়ে ফিরে আসবে তখন প্রতিশোধের আগুন কিভাবে জ্বলে উঠবে তা দেখার মতো হবে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, প্রতিশোধ কি সবসময় ন্যায় বিচার নিয়ে আসে, নাকি এটা আরো নতুন সমস্যার জন্ম দেয়? এই প্রশ্নের উত্তরই হয়তো গল্পের শেষ অধ্যায়ে লুকিয়ে আছে। এই 3টে সম্ভাবনা ছাড়াও আর একটা বিষয় আমার মনোযোগ কেড়েছে, তা হলো ফাতেমার চরিত্রের ভবিষ্যৎ গতিপথ। যে মহিলা নিজের ভুলের জন্য এখন অনুতপ্ত, সে কি তার স্বামীকে ফিরে পাওয়ার পর সম্পূর্ণ ক্ষমা পাবে, নাকি অতীতের সেই সিদ্ধান্তের ছায়া তাদের সম্পর্কে চিরকাল থেকে যাবে? এই প্রশ্নটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না, কারণ একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর তা আবার আগের মতো জোড়া লাগানো সহজ কাজ না, বিশেষ করে যখন মাঝখানে এত বড় একটা বিশ্বাসঘাতকতা ঘটে গেছে। গল্পের এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে লেখক এবং পরিচালক দুজনেই দর্শকদের একটা নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করাতে চাইছেন। ক্ষমতা, টাকা আর সামাজিক অবস্থান কি সত্যিই একজন মানুষের আসল পরিচয়, নাকি একজন মানুষের আসল পরিচয় তার ভালোবাসা, তার সততা আর তার সম্পর্কের গভীরতায় লুকিয়ে থাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো আমরা পৌঁছে যাব এই গল্পের চূড়ান্ত পরিণতিতে। এতক্ষণ যা আলোচনা করলাম তার ভিত্তিতে বলা যায় আগামী পর্বগুলো হতে চলেছে এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একদিকে থাকবে প্রতিশোধের আগুন, অন্যদিকে থাকবে ভালোবাসার পরীক্ষা, আর মাঝখানে থাকবে একজন মানুষের নিজের পরিচয় খুঁজে পাওয়ার সংগ্রাম। এই 3টে উপাদান যখন একসাথে মিশে যাবে তখন গল্পটা নিঃসন্দেহে দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটে যাবে। শেষ করার আগে একটা কথা বলতে চাই, এই ধরনের গল্প আমাদের শুধু বিনোদন দেয় না, বরং আমাদের ভাবতে বাধ্য করে জীবনের গভীর কিছু সত্য নিয়ে।
ভালোবাসা, বিশ্বাস, অনুশোচনা আর প্রতিশোধ, এই সব কিছু মিলিয়েই তো তৈরি হয় আমাদের জীবনের আসল গল্প। চলুন এবার একটু কথা বলি নাটকের নির্মাণ শৈলী নিয়ে। এই ধরনের পারিবারিক নাটকে সাধারণত একটা নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়। নায়ক বিপদে পড়ে, নায়িকা তার পাশে দাঁড়ায়, ভিলেন ষড়যন্ত্র করে, আর শেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই গল্পটা সেই সাধারণ ছকের বাইরে গিয়ে একটা গভীর মনস্তাত্ত্বিক স্তর যোগ করেছে। এখানে নায়কের সবচেয়ে বড় সংগ্রাম বাইরের কোনো শত্রুর সাথে না, বরং নিজের ভেতরের বিভ্রান্তির সাথে। এই অভ্যন্তরীণ সংঘাতই গল্পটাকে অন্য সব সাধারণ নাটক থেকে আলাদা করে তুলেছে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, স্মৃতি ফিরে পাওয়ার পর মানুষটার আচরণ কেমন হবে? এটা একটা চমৎকার মনস্তাত্ত্বিক প্রশ্ন, কারণ 2 বছর ধরে সে একটা সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করেছে। সে শিখেছে সাধারণ মানুষের কষ্ট কী, পরিশ্রমের মূল্য কী, আর নিঃস্বার্থ ভালোবাসা কেমন হয়। এই অভিজ্ঞতাগুলো তার আসল পরিচয় ফিরে পাওয়ার পরও কি তার মধ্যে থেকে যাবে, নাকি পুরনো ক্ষমতার অহংকার তাকে আবার গ্রাস করে ফেলবে? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে গল্পের চূড়ান্ত বার্তা। আর একটা সম্ভাবনার কথা বলি, যা নিয়ে আমার মনে বিশেষ কৌতূহল আছে। যখন সেই মানুষটা তার আসল পরিচয় নিয়ে ফিরবে, তখন তাকে একই সাথে 2 জগতের মানুষের মুখোমুখি হতে হবে। একদিকে তার অতীতের জগতের মানুষ, যারা তাকে ক্ষমতাবান ব্যবসায়ী হিসেবে চেনে, আর অন্যদিকে ঋতুর জগতের মানুষ, যারা তাকে চেনে একজন সাধারণ বিনয়ী কাজের মানুষ হিসেবে। এই 2 জগতের সংঘর্ষ থেকেই তৈরি হবে গল্পের সবচেয়ে আকর্ষণীয় নাটকীয় মুহূর্তগুলো। এবার একটু বিশ্লেষণ করি প্রতিশোধের প্রসঙ্গ নিয়ে। আমাদের সমাজে প্রতিশোধকে প্রায়ই ন্যায় বিচারের সমার্থক হিসেবে দেখানো হয়, কিন্তু বাস্তবে প্রতিশোধ নেওয়ার পরও কি প্রকৃত শান্তি পাওয়া যায়? এই গল্পে যখন সেই মানুষটা তার শত্রুর মুখোমুখি হবে, তখন সে কি শুধু প্রতিশোধের আগুনে জ্বলবে, নাকি সে বুঝতে পারবে যে প্রকৃত জয় হলো নিজের মানবিকতা বজায় রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা? এই দার্শনিক প্রশ্নটা গল্পের গভীরতা আরও বাড়িয়ে তোলে। এখন চলুন একটু ভাবি দর্শকের মনস্তত্ত্ব নিয়ে। কেন আমরা এই ধরনের গল্পের প্রতি এত আকৃষ্ট হই? আমার মনে হয় এর কারণ হলো আমরা সবাই কোনো না কোনোভাবে নিজেদের জীবনে অন্যায়ের শিকার হওয়ার ভয় পাই, আর একই সাথে আমরা চাই যে ন্যায় বিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হোক। এই গল্প আমাদের সেই আশা আর ভয় দুটোকেই স্পর্শ করে, আর তাই আমরা প্রতিটা পর্বে নতুন উত্তেজনা নিয়ে অপেক্ষা করি। আরও একটা বিষয় বিশ্লেষণ করা দরকার, তা হলো নারী চরিত্রগুলোর শক্তিশালী উপস্থাপনা। ঋতু, ফাতেমা আর শাশুড়ি, এই 3 জন নারী চরিত্রই আলাদা আলাদা ধরনের শক্তি বহন করে। ঋতুর শক্তি তার নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসে, ফাতেমার শক্তি তার অনুশোচনা থেকে শেখার ক্ষমতায়, আর শাশুড়ির শক্তি তার প্রজ্ঞা আর ক্ষমাশীলতায়। এই 3 ধরনের নারী শক্তির সহাবস্থান গল্পটাকে আরও সমৃদ্ধ করে তুলেছে। শেষ বিশ্লেষণ হিসেবে বলতে চাই, এই গল্পটা আসলে একটা রূপক। জীবনের প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে নিজের হারানো পরিচয় খুঁজে বেড়ায়। কেউ খোঁজে সামাজিক স্বীকৃতির মধ্যে, কেউ খুঁজে ভালোবাসার মধ্যে, আর কেউ খুঁজে নিজের ভুল শুধরানোর মধ্যে। এই সার্বজনীন সংগ্রামই এই নাটকটাকে এত মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছে। এবার একটু ভাবি ভিলেনের মনস্তত্ত্ব নিয়ে। প্রায়ই আমরা ভিলেন চরিত্রকে শুধু খারাপ হিসেবে দেখি, কিন্তু প্রশ্ন হলো এই মানুষটা কেন এত নিষ্ঠুর হয়ে উঠল? তার পিছনে নিশ্চয়ই কোনো অতীত ঘটনা, কোনো ব্যর্থতা বা কোনো ক্ষমতার লোভ কাজ করছে। যদি আগামী পর্বগুলোতে তার অতীতের কিছু অংশ প্রকাশ পায়, তাহলে গল্পটা আরও গভীর মাত্রা পাবে, কারণ তখন আমরা বুঝতে পারবো যে ভালো আর মন্দের মাঝে সীমারেখা আসলে ততটা স্পষ্ট না যতটা আমরা ভাবি। আরেকটা সম্ভাবনার কথা বলি, যা নিয়ে আমার বিশেষ আগ্রহ আছে। যখন সেই মানুষটার আসল পরিচয় সবার সামনে আসবে, তখন সমাজ আর গণমাধ্যমের প্রতিক্রিয়া কেমন হবে? একজন নিখোঁজ ব্যবসায়ী হঠাৎ ফিরে আসলে তার ব্যবসায়িক সাম্রাজ্যে কী পরিবর্তন আসবে? তার প্রতিষ্ঠানের কর্মচারীরা, তার ব্যবসায়িক অংশীদাররা কিভাবে তাকে গ্রহণ করবে? এই বিষয়গুলো হয়তো গল্পের মূল কেন্দ্রবিন্দু না, কিন্তু এগুলো গল্পের বাস্তবতাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। চলুন এবার একটু কথা বলি গল্পের গতি নিয়ে। 14টা পর্ব পার হয়ে যাওয়ার পরেও গল্পের মূল রহস্য এখনও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি।
দর্শকদের ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু অন্যদিকে এটাই প্রমাণ করে যে গল্পটা কতটা যত্ন সহকারে। স্তরে স্তরে সাজানো হয়েছে। প্রতিটা পর্ব নতুন কিছু তথ্য দেয়, কিন্তু সম্পূর্ণ সত্যি এখনও লুকিয়ে রাখা হয়েছে, যা দর্শকদের আগ্রহ ধরে রাখার একটা কার্যকর কৌশল। শেষ করার আগে বলি, এই গল্পের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটা আমাদের একই সাথে আশাবাদী আর সতর্ক করে তোলে। আশাবাদী এই কারণে যে ভালোবাসা আর সততা শেষ পর্যন্ত জয়ী হতে পারে বলে বিশ্বাস জাগায়, আর সতর্ক এই কারণে যে ক্ষমতা আর অহংকার কীভাবে একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে তা দেখিয়ে দেয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ঋতু কি তার ভালোবাসার মানুষের আসল পরিচয় জানার পরও তাকে আগের মতোই ভালোবাসবে, নাকি এই সত্যি তাদের সম্পর্কে নতুন এক জটিলতা নিয়ে আসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।